নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কিডনির অসুখ একটা অত্যন্ত জটিল সমস্যা। তবে হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যদি কিডনির অসুখ বুঝে আপনারা চিকিৎসকের কাছে যান বা আপনার রেগুলার চেক আপগুলো এমনভাবে করান যাতে আপনার সেই চেক আপের মাধ্যমে চিকিৎসক প্রাথমিকভাবে বুঝে যান যে হ্যাঁ, আপনার কিডনির একটু হলেও সমস্যা রয়েছে, সেই পর্যায়টা কিন্তু অনেক ভালো। এর পরের পর্যায়ে রয়েছে ওষুধ, এছাড়া রয়েছে ডায়ালিসিস, তারপর রয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এই বিষয়গুলো নিয়ে আজকে যাব না, কিন্তু আমরা জানি যে অনেক কিডনি রোগী রয়েছেন যাদেরকে ডায়ালিসিস করতে হয়, কাউকে কাউকে আবার পার্মানেন্ট ডায়ালিসিস করতে হয়। এই পার্মানেন্ট ডায়ালিসিস সেটা শুরু হবার আগে কতটা পরিমাণে আপনার সচেতন পরামর্শ বা অ্যাডভাইসের প্রয়োজন আছে, এক্ষেত্রে কি আপনার সেকেন্ড ওপিনিয়ন অত্যন্ত জরুরি? এই বিষয়টি আজকে জানবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার। স্যার, ইমেজ বেঙ্গলে আপনাকে আরও একবার স্বাগত জানাবো। নমস্কার স্যার, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে কিডনির অসুখের বিভিন্ন বিষয়গুলোর দিকগুলো এবং প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা নিয়ে আপনি আমাদের এই অনুষ্ঠানে কথা বলেছেন। কিন্তু স্যার, একটা বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডায়ালিসিস। আমরা জানি যে ডায়ালিসিস এই শব্দটা অনেকে শুনলে বেশ ভয়ই পেয়ে যান, তার কারণ তারা মনে করেন যে তার কিডনির বেশ ভালো রকমের ক্ষতি হয়েছে এবং অনেকে ভাবেন যে এই পর্যায়ে চলে গেছি, তাহলে কি আর ফিরে আসা যাবে? কিন্তু পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে পার্মানেন্ট ডায়ালিসিস সেইটা একবার শুরু হলে সেটা কি আর কোনোভাবে মাঝপথে থামানো যায়, বা আপনারা কি সেরকম কোনো সাজেশন দেন যে হ্যাঁ, এতদিন পার্মানেন্ট ডায়ালিসিস হলো, আপাতত আপনার কিডনিটা একটু ভালো আছে, এবার আপনাকে আর এই মুহূর্তে ডায়ালিসিস করতে হবে না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা শুধু যে মেডিকেল প্রশ্ন তা নয়, সামাজিক, অর্থনৈতিক এবং বিশ্বাসের প্রশ্ন। আমি একটা পেশেন্টের ইনসিডেন্স দিয়ে ব্যাপারটা শুরু করি, এবং এই ব্যাপারটা শুধু যে রোগীর পরিবারের নয়, ডাক্তারদের জন্য একইভাবে প্রযোজ্য। 2014-এ আমার কাছে একজন পেশেন্ট এলেন, 65 ইয়ার ওল্ড, দক্ষিণ ভারতের একটি মেডিকেল কলেজে, যেখানে সব অধিকাংশ বাঙালি যান এবং এই আমাদের পূর্বাঞ্চলের পেশেন্টরা যান, বিহার, ঝাড়খণ্ডের পেশেন্টরা যান। সেখানে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন 1985 থেকে। So 1985 to 2014 under their treatment. He was from Jharkhand, well learned, well educated, socio-economically খুব established, ছেলেরা খুব কেয়ারিং সব দিক থেকে। সো 2014-এ আমার কাছে যখন এলেন, তখন যেটা দেখলাম যে ওখান থেকে বলা হয়েছে যে তোমাকে ডায়ালিসিস শুরু করতে হবে। সো অবভিয়াসলি এখানে দুটো জিনিস, একটা হচ্ছে একটা পেশেন্ট যখন একটা ইনস্টিটিউটে এত বছর ধরে আছে, তার হার্টের ট্রিটমেন্ট হয়েছে, তার পেসমেকার হয়েছে, এভরিথিং দে ডিড ইট। সো দ্য কাইন্ড অফ ট্রাস্ট they had on that institute, on those doctors is enormous. এবং এই একজন ডাক্তার যখন অনেক বছর ধরে একটা রোগীকে দেখেন, সেই ডাক্তারের মধ্যেও আলাদা একটা কনফিডেন্স জন্মায় যে আমি এর সম্বন্ধে সব জানাটা স্বাভাবিক। সো সেই ভিত্তিতে এখানে কোনো ট্রাস্ট ডেফিসিট ছিল না, নিদার ফ্রম দ্য হসপিটাল টু ইনস্টিটিউট টু ফ্যামিলি টু ইনস্টিটিউট। তো সেই পরিস্থিতিতে ডায়ালিসিস বললেই মানুষের মনের মধ্যে একটা যে সমস্যার সৃষ্টি হয়, মানসিক টেনশনের সৃষ্টি হয়, সেই ভিত্তিতে যেভাবেই হোক দে কেম টু মি ইন 2014। এবং সেখানে আমরা ট্রিটমেন্ট করে ওনার ক্রিয়েটিনিনটা কমাতে পেরেছিলাম। However, obviously, they had tremendous trust
in that institute and they went back. করার পরে ওখানে একইভাবে আগের যে ট্রিটমেন্ট হতো সেই ট্রিটমেন্ট করার সেই রকম পদ্ধতি দিয়ে চলতে থাকে এবং তাকে 6 মান্থস পরে বলা হয় যে না আর কোনোভাবেই তোমার কিডনিকে রিকভার করানো যাবে না, নাও তোমাকে ডায়ালিসিস করতেই হবে। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড ভার্ডিক্ট ফ্রম দ্যাট ইনস্টিটিউট। তো তারপরে আবার আমার কাছে ওনারা আসেন, বিকজ ক্রিয়েটিনটা মাঝখানে কমে গিয়েছিল বলে পার্মানেন্ট চ্যানেল তৈরি করার আগে। এগেন আই মডিফাইড দোজ ট্রিটমেন্ট এবং তার ক্রিয়েটিন কমতে শুরু করে। ওনার আমরা আলটিমেটলি ডায়ালিসিস শুরু করেছিলাম 2020-তে। সো উই কুড ডেফার ডায়ালিসিস অলমোস্ট 4-5 years, অলমোস্ট 6 years না, 2014-এর প্রথম বলেছিল, তারপর এন্ড অফ 2014, সো 2015 to 5 years উইথ হেলদি লাইফ। এটা এমন নয় ডায়ালিসিস দরকার অথচ টেনে নিয়ে যাওয়া আছে, উইথ ভেরি হেলদি লাইফ অ্যান্ড ক্রিয়েটিন কেম ডাউন টু অ্যারাউন্ড 4.55। তো এখানে what did I learn? What I learned few medical things and few non-medical managerial things. কীরকম? প্রথমেই হচ্ছে যে মেডিকেল থিংস যেটা জেনেছিলাম, বিকজ দ্যাট টাইম ওয়ান আর্টিকেল কেম ইন এনডিটি, এনডিটি ইজ ইন্টারন্যাশনাল জার্নাল, যে স্টেজ 5-এ চলে যাওয়ার পরে কিছু মেডিসিন চেঞ্জ করা উচিত, অ্যান্ড আই অ্যাপ্লাইড দ্যাট। তো তার ফলে ক্রিয়েটিনটা সত্যিই কমে যায়। এর থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা, যে আই চেঞ্জড মাই প্র্যাকটিস। তার আগে কি হতো, ধরুন আমার আন্ডারে একটা পেশেন্ট আছে, অনেক বছর ধরে আছে, তাকে আমি ডায়ালিসিস বলছি, সে তখন শুনছে না বা ডেফার করছে বা সন্দেহ প্রকাশ করছে, তখন আমি ক্ষুণ্ণ হতাম। এটা স্বাভাবিক, অ্যাজ এ হিউম্যান বিং ক্ষুণ্ণ হতাম। কিন্তু এই ইনসিডেন্সের পরে আমি সেটা কমিয়ে দিতে পেরেছি। আমি এখনও হিউম্যান বিং, আমি তো বলতে পারবো না যে ক্ষুণ্ণ হয় না, কমিয়ে দিতে পেরেছি এই কারণে যে এত বড় একটা ইনস্টিটিউট এত দিন ধরে একটা পেশেন্টকে দেখছে, সেখানে যদি ডায়ালিসিস ডেফার করা যায়, তাহলে আমার পেশেন্টেরও ক্ষেত্রেও অন্য কেউ অন্য অ্যাঙ্গেল থেকে দেখে হয়তো ডায়ালিসিসটা ডেফার করতেই পারে। প্রবাবলি আমার প্র্যাকটিসে হয়তো এমনও হয়েছে, আমি কোনো পেশেন্টকে ডায়ালিসিস করতে বলেছি, সে সাউথ ইন্ডিয়াতে গিয়ে ডায়ালিসিস হয়নি, হয়তো বন্ধ করেছি, এরকম ইনসিডেন্স থাকতেই পারে। কিন্তু এই ইনসিডেন্স থেকে আমি আপনাকে আজকের এপিসোডটা বলছি। তো কিডনির রোগ হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে অ্যাকিউট, হঠাৎ করে, যেখানে কয়েকটা ডায়ালিসিস লাগলেও লাগতে পারে, লাগলো বন্ধ হয়ে গেল, পেশেন্ট ভালো হয়ে গেল। আরেকটা হচ্ছে ধীরে ধীরে কিডনি খারাপ হতে থাকে, সেখানে ডায়ালিসিস পার্মানেন্ট। এর মাঝখানে একটা গ্রুপ রয়েছে, যেটা আমরা যত বেশি প্র্যাকটিস করি তত বেশি লার্ন করি, সেটা হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক কিডনি ডিজিজ। মানে তার কিডনি খারাপ আছে, ক্রিয়েটিন অনেক দিন ধরে 2 থেকে 3, 5, 6, 7 এরকম হতে হতে একটা স্টেজে গিয়ে ডায়ালিসিস লাগলো, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তার 4 থেকে 7 হয়েছে একটু তাড়াতাড়ি, বাস হঠাৎ করে তার পেচ্ছাপ খুব ভালো হচ্ছে, পেচ্ছাপ কমালো, কিছু একটা অ্যাকিউট কম্পোনেন্ট থাকছে। তো অনেক সময় যেটা হয়, যার আন্ডারে আপনি অনেক দিন ধরে আছেন বা যার কাছে একটা ফার্স্ট প্রাইমারি ডিসিশন নিলেন, সেটা হয়তো আপনি ডাক্তারবাবুকে বললেন না যে লাস্ট 10 দিনে বা 1 মাসে কি নতুন ওষুধ খেয়েছেন, ব্যথার ওষুধ খেয়েছেন কি না, গ্যাসের ওষুধ ডাবল ডোজে খেয়েছেন কি না, রিসেন্টলি জ্বর হয়েছিল কি না। একটা অ্যাকিউট কম্পোনেন্ট হয়তো পেশেন্ট ডাক্তারবাবুকে গিয়ে বলছেন না, অথবা যে কোনো কারণেও একটা মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সবসময় নয়, থাকে। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় ডায়ালিসিস একটা ভেরি সেন্সিটিভ ইস্যু। মানে এটা ফাইন্যান্সিয়াল সেন্সিটিভ, এখানে আপনার হচ্ছে সোশ্যাল সেন্সিটিভ এবং ফিজিক্যাল সেন্সিটিভ।
সেই ডায়ালিসিস শুরু হওয়ার আগে অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যেতেই পারে, সে আমার পেশেন্ট হোক অন্য কারোর পেশেন্ট হোক, নিলেন। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে একটা পেশেন্ট এবং ডাক্তারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ফেথ। যেই ধরুন আমার পেশেন্ট, মানে অন্য কারোর পেশেন্ট আমার কাছে এলেন যে ডায়ালিসিস, এই ডাক্তারবাবু ডায়ালিসিস বলেছেন, আমি কি করব? যদি আমিও বলি যে, বা সেকেন্ড ডাক্তারও যদি বলেন না ডায়ালিসিসই লাগবে, then you should go back to your primary physician, first doctor, because he is treating you for so many years that he knows most of your disease and physics. সুতরাং সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা অত্যন্ত জরুরি কিছু সময়। তার কারণ হচ্ছে যদি কিছু চান্স থাকে ডায়ালিসিসটা ডেফার করার, সেটা করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে পেশেন্ট এবং বাড়ির লোকের মধ্যে একটা ট্রাস্ট থাকবে, হ্যাঁ আমরা ওপিনিয়ন নিয়েই ডায়ালিসিসটা শুরু করছি, এখানে কোনো ফোর্স নেই বা এখানে কোনো আননেসেসারি কোনো কারণে ডায়ালিসিসটা শুরু হচ্ছে না, উই আর শিওর দ্য ডায়ালিসিস লাগছে, তার জন্যই আমরা ডায়ালিসিসটা শুরু করছি। সুতরাং অবভিয়াসলি ইউ শুড টেক সেকেন্ড ওপিনিয়ন। এটা বিশেষ করে বলার কারণ হচ্ছে এর আরেকটা দিক আছে। দিকটা হচ্ছে যে কোনো একটা পেশেন্টকে বলা হলো, তার প্রাইমারি ফিজিশিয়ান বললেন যে ডায়ালিসিস শুরু করতে হবে। এবার তিনি বিভ্রান্ত হয়ে, কনফিউজড হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলেন, অ্যালোপ্যাথি থেকে অল্টারনেট মেডিসিন করলেন, করতে করতে এমন একটা সময় গিয়ে তার ডায়ালিসিস শুরু হচ্ছে যে তার একটা লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। এবং আই হ্যাভ লস্ট কোয়াইট এ ফিউ পেশেন্টস। এবং ডায়ালিসিস না করেও আমি শুনেছি একজন খুব একটা লিডিং নিউজ পেপারের জার্নালিস্ট, আই হার্ড দ্যাট হি লস্ট হিজ লাইফ। তো এটা যাতে না হয় তার জন্য কনফিউশন দূর করার জন্য মেডিকেল, সোশ্যাল, ইকোনমিক্যাল দিক থেকে ইউ শুড টেক এ সেকেন্ড ওপিনিয়ন অ্যান্ড হ্যাভ কনসেনসাস অ্যান্ড দেন ইউ গো ফর ডায়ালিসিস। একেবারেই স্যার, আমার এই প্রসঙ্গে একটা লাস্ট প্রশ্ন রয়েছে, যেটা আপনি অ্যাকিউট ডায়ালিসিসের ক্ষেত্রে বললেন যে অ্যাকিউট ডায়ালিসিসের জন্য 2-3টে ডায়ালিসিস হলো, তারপর পেশেন্ট ঠিক হয়ে গেল। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আপনার কথা সূত্র ধরেই বলি যে একবার ডায়ালিসিস শুরু হবার পর তাহলে কি সেটা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতেই হবে? হ্যাঁ, এই সূত্র ধরেই বলি, ডায়ালিসিস ইজ এ প্রসেস যেখানে লাইফকে বাঁচিয়ে রাখা হচ্ছে। যেখানে কিডনি নষ্ট হয়ে গেছে পার্মানেন্টলি, সেখানে তার শরীরে বর্জ্য পদার্থ জমছে, অ্যাসিড জমছে, পটাশিয়াম জমছে, জল জমছে, অ্যান্ড দ্যাট কজেস ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ রিস্ক ফর লাইফ। সুতরাং যখন কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনিজ আর ডেড, ইউ শুড নট লুক ব্যাক। Take whatever opinion you need, you do it. But after that you decide, yes, dialysis is inevitable and dialysis is good for me. And you should love dialysis. Dialysis এমন নয় যে ডায়ালিসিস করলেই পেশেন্ট খারাপ হয়ে যায়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বন্ধুদের বেরিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে ডায়ালিসিস ইজ এ ভেরি গুড প্রসেস। যেখানে কিডনি নষ্ট হয়ে গেছে, তার বাঁচার আশা নেই, সে কিন্তু ডায়ালিসিস করে দীর্ঘ জীবন, সুস্থ জীবন এবং প্রায় স্বাভাবিক জীবন তিনি চালিয়ে যেতে পারবেন। এবার দেখবেন আমরা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, কারণ আমাদের ব্রেন বা সাইকোলজি ডমিনেন্টলি মেনটেন্স আওয়ার বডি। এবার আপনি যদি ভালো না বেশি কোনো কাজ করেন, সেটার সাথে কিন্তু আপনার আত্মিক টান যদি না থাকে, সেটা কোনো দিনই রেজাল্ট ভালো হয় না। এটা আমার খুব ভালো করেই দেখা। সুতরাং আপনি যদি ডায়ালিসিস ভালো না বেশে ডায়ালিসিসটা করতে চান, তাহলে যে ডায়ালিসিসের রুলস যেগুলো আছে, এগুলো সায়েন্টিফিক, ডায়ালিসিসের রুলস যেগুলো আছে সেগুলো আপনি মানবেন না। তাহলে কী হবে? শরীরে বেশি জল জমবে, অসময়ে আপনি ডায়ালিসিস করাবেন, রেগুলারিটি মেনটেন করবেন না, প্রেশার কন্ট্রোলে থাকবে না এবং আপনি খারাপ থাকবেন।
সুতরাং ডায়ালিসিসকে আপনি যদি ভালোবেসে করেন তাহলে কি হবে, ইউ নো দ্য রুলস, ইউ নো দ্য রিদম, ইউ নো দ্য ফ্রিকোয়েন্সি, যে কীভাবে কী করলে আমি ভালো থাকব। আমাদের অনেক পেশেন্ট আছেন যারা আমাদেরকে শেখান যে আমি ডায়ালিসিসের দিন এই করি এবং যেদিন ডায়ালিসিস থাকে না আমি এই করি। সো তিনি ভালোবেসে ফেলেছেন। এবং অনেক পেশেন্টও আছে তারা বলেন, আজকে একটা পেশেন্ট দেখলাম আপনি আসার আগেই, তিনি ঠিক করে নিয়েছেন আমি ট্রান্সপ্ল্যান্ট করাবো না, আমি ডায়ালিসিসে ভালো আছি এবং ডায়ালিসিস করেই আমি ভালো থাকবো। সেই যে তার মধ্যে যে কনফিডেন্সটা, এটা খুব জরুরি ডায়ালিসিস চলতে চলতে ভালো থাকার জন্য। সো আপনি সপ্তাহে 3টে করে ডায়ালিসিস যদি নেন, 12 আওয়ার্স এ উইক, ভালো খাওয়া দাওয়া যদি করেন, প্রেশার যদি কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু সুন্দর জীবনযাপন করা যায়। এবং এখানে বারবার ভাবলে চলবে না ডায়ালিসিস কি বন্ধ করতে পারি। অল্টারনেট মেডিসিনে গিয়ে ডায়ালিসিস করতে করতে কমপ্লিকেশন হতে পারে। আপনি 2-3টে ডাক্তারকে দেখিয়ে ডায়ালিসিস না করার চেষ্টা করছেন, ওষুধের চেঞ্জেস হচ্ছে, কমপ্লিকেটেড হয়ে যাবে, আপনার ক্ষতি হবে, আপনার লাভ হবে না। সুতরাং ডায়ালিসিস শুরুর আগে আমি ফাইনালাইজ করুন যে আপনি কতগুলো ওপিনিয়ন নেবেন, বাট যখন শুরুটা করছেন দ্যাটস ফাইনাল, যে আজ থেকে আমার ডায়ালিসিস শুরু হলো, যেটা লাইফ লং চলবে। থ্যাংক ইউ স্যার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যারের কাছে অনেক কিছু জানতে পারলাম। তো আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের নিজেদের জন্য, তাদের পরিবার, বন্ধু, আত্মীয়ের জন্য এই আলোচনা ভীষণ প্রাসঙ্গিক হবে। আর স্যার যে কথাগুলো বললেন সেই কথাগুলো আশা করি আপনারা মনে রাখবেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।